আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে ঈদ মোবারক। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা হচ্ছে এই প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশির ষষ্ঠ ক্লাস কমপ্লিট করেছি গত ক্লাসে। আজকে আমাদের সপ্তম লেকচার। তো আজকে আমরা শুরু করব হচ্ছে দেখো চক্রক্রমিক বহুপদী দিয়ে। তো তোমরা জানো যে আমরা কিছু বিশেষ বৈশিষ্ট্যের বহুপদী পড়ছিলাম। প্রথমটা কি ছিল মনে পড়ে কিনা দেখো তো? সমমাত্রিক ছিল, তাই না? আচ্ছা, দ্বিতীয়টা কি ছিল বলো তো? দ্বিতীয়টা ছিল আহ কি ছিল? সমমাত্রিকের পর দ্বিতীয়টা ছিল প্রতিসম বহুপদী। আর আজকে হচ্ছে 3 নম্বরটা চক্রক্রমিক বহুপদী। ইংলিশে হচ্ছে সাইক্লিক পলিনোমিয়াল। এই যে সাইক্লিক বা চক্রক্রমিক এই কথাটা একটু মাথায় রেখো, তাহলেই হবে। এখন দেখো আমি তোমার কাছে একটা ত্রিভুজ ত্রিভুজ এঁকে দিলাম তোমার কাছে একটা, দেখো এরকম। এটা একটা ত্রিভুজ, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এই ত্রিভুজের আমি হচ্ছে এরকম এই মাথাটা দিচ্ছি, এটা হচ্ছে লাল মাথা, মানে এই শীর্ষটার রং হচ্ছে লাল। ভালো কথা। আর আরেকটা যে শীর্ষ, এই শীর্ষটা হচ্ছে পিঙ্ক। পিঙ্ক মানে গোলাপি। আর আরেকটা শীর্ষ, সেটাকে আমি দিচ্ছি হলুদ। এই লাল, পিঙ্ক আর হলুদ। ভালো কথা। তো এই ত্রিভুজটাকে আমি তোমাকে বললাম যে তুমি জাস্ট দেখো। এখন তুমি ভাবতে পারো যে এইটা প্রথম মাথা, এটা দ্বিতীয় মাথা, এটা তৃতীয় মাথা মাথা অর্থাৎ এটাকে প্রথম শীর্ষ ধরলা, এটাকে দ্বিতীয় শীর্ষ ধরলা, এটাকে তৃতীয় শীর্ষ ধরলা, এটা তোমার ব্যাপার। ঠিক আছে? ধরো তোমার আর একটা ফ্রেন্ড, সে হচ্ছে এইখান থেকে স্টার্ট করলো যে লালটাকে প্রথম শীর্ষ, এটাকে দ্বিতীয় শীর্ষ, এটাকে তৃতীয় শীর্ষ। আর আমি ধরো আমি নিজের মতন বললাম না, এটা প্রথম শীর্ষ, এটা দ্বিতীয় শীর্ষ, এটা তৃতীয় শীর্ষ। জিনিসটা এক একজনের কাছে এক এক রকম দেখতে মনে হচ্ছে জাস্ট। এখন ধরো আমি কি করলাম, আমি এই ত্রিভুজটাকে ঘোরাই দিলাম। কিভাবে ঘোরাই দিলাম? এভাবে দেখো। তো দেখো এই ত্রিভুজটাকে আমি জাস্ট এইভাবে ঘোরাই দিচ্ছি, জাস্ট ঘোরাই এভাবে নিয়ে আসলাম। অর্থাৎ এই যে এটা আর একটা ত্রিভুজ, মানে এখন এইটাকে এভাবে জাস্ট ঘোরাই দিচ্ছি। ঘোরাই দেওয়ার কারণে দেখো তো কি হয়ে গেছে। এই যে এই লাল মাথাটা জাস্ট ঘুরে কি এখন এই যেভাবে ঘোরার কারণে এখানে চলে আসছে না? এখানে চলে আসছে। ঠিক একইভাবে পিঙ্ক মাথাটা এখন এখানে চলে গেছে, দেখো তো। আর এই হলুদটা এখন এখানে চলে গেছে, দেখো। জাস্ট কি করা হয়েছে, এই ত্রিভুজটাকে জাস্ট একটু ঘুরায় দেওয়া হয়েছে। এখন দেখো তো এই ত্রিভুজটা কোনো চেঞ্জ তুমি পাচ্ছ কিনা, কোনো চেঞ্জ পাওয়া যায় কিনা। এখন দেখো যে তোমার ফ্রেন্ড ধরছিল যে পিঙ্কটা প্রথমে, এরপর হলুদ হবে, এরপর লাল হবে, তার কাছে এখনো কিন্তু পিঙ্ক প্রথমে, এরপর হলুদ, তারপর লাল। আমি ধরছিলাম যে না, হলুদ, এরপরে লাল, এরপর পিঙ্ক। তারপর দেখো আমার কাছে কিন্তু ওইরকমই আছে, দেখো হলুদ, লাল, পিঙ্ক। অর্থাৎ ত্রিভুজটা কিন্তু একই আছে, চেঞ্জ হয় না, জাস্ট কি একটু ঘোরানো হয়েছে। মানে তোমার কাছে একটা ত্রিভুজ ছিল, তোমাকে একটা ত্রিভুজ দিলাম, তুমি ত্রিভুজটাকে সোজা হয়ে রাখছিলা, এখন কেউ একটু বাঁকা ভাবে একটু ঘোরায় রাখলো, ত্রিভুজ তো ত্রিভুজই থাকতেছে, চেঞ্জ হয়ে যাচ্ছে কি? চেঞ্জ হয়ে যাচ্ছে না। চেঞ্জ হয়ে যাচ্ছে না। এখানে মজার বিষয়টা কি? এখানে মজার বিষয় যে এইটা, যে এই লালটা চলে গেছে এই জায়গাটাতে, এই পিঙ্কটা চলে গেছে এই জায়গাটাতে, আর এই হলুদটা চলে গেছে এই জায়গাটাতে। আলটিমেটলি ওই একই জিনিসই আমরা পাচ্ছি। এরকম কোন ঘটনা যদি ঘটে যে পরপর তুমি যদি পরিবর্তন করো, ওর জায়গায় ও, ওর জায়গায় ও, ওর জায়গায় ও, এরকম ভাবে তুমি যদি পরপর পরিবর্তন করো, এরপরে যদি তুমি যদি একই জিনিস পাও, অর্থাৎ কোনো চেঞ্জ না আসে, তাহলে ওই ঘটনাগুলোকে আমরা বলবো হচ্ছে চক্রক্রমিক। ওই ঘটনাগুলোকে আমরা কি বলি? চক্রক্রমিক। আর ইংলিশে বলি হচ্ছে সাইক্লিক। এটা একটা ঘটনা, আমি কিন্তু এখনো বহুপদী বলি না, এটা একটা জাস্ট ঘটনা। তাহলে এটা একটা চক্রক্রমিক ঘটনা। ঠিক আছে? এরকম যে ত্রিভুজ দিয়ে হইতে পারে সেটা না। ধরো তোমার কাছে এরকম একটা বর্গ আছে বা চতুর্ভুজ আকৃতি, যেই বলো কোনো সমস্যা নাই। ঠিক আছে? তো এখন জাস্ট কি হইলো, এইখানে হচ্ছে এরকম ধরো এই এ, বি, সি আর ডি আছে। তাহলে এটা একটা জাস্ট এ বি সি ডি একটা চতুর্ভুজ। ঠিক আছে? চতুর্ভুজ। জাস্ট একজন কেউ জাস্ট এভাবে একটু সোজা করে দিল বা একটু এভাবে ঘুরাই দিল। অর্থাৎ ঘুরাই দেওয়ার কারণে এটা যেভাবে আনুভূমিক ভাবে আসছে, মানে শুয়ে আসছে, এটাকে জাস্ট আমি কি করলাম, এই অবস্থান থেকে আমি একটু এরকম ভাবে দিয়ে দিলাম। অর্থাৎ এখন এটা দেখতে এমন হবে। অর্থাৎ এইটা এখন চলে গেছে কোথায়, দেখো তো এরকম হয়ে গেছে না? অর্থাৎ এইটা চলে গেছে, মানে আমরা এটা বুঝাতে যাচ্ছি এই চলে গেছে দেখো এইখানে, এটা চলে গেছে এইখানে, ডি চলে গেছে এইখানে,
সি চলে গেছে এখানে, বি চলে গেছে এইখানে। খেয়াল করে দেখো এটা কিরকম করলে, তাহলে এইটা হবে এ, এটা হবে ডি, তাই না? এভাবে করলে এইটা হবে হচ্ছে সি, এটা হবে হচ্ছে বি। খেয়াল করে যে দেখো বি চলে গেছে এর জায়গায়, দেখো বি চলে আসছে, মানে এই জায়গাটা আগে ছিল এ, এখন চলে আসছে বি, দেখো বি। এটা দেখো এ চলে আসবে, দেখো এ চলে আসছে। এখানে দেখো কে আসবে, ডি আসবে, দেখো ডি আসছে। আর এখানে খেয়াল করো সি আসবে, দেখো সি চলে আসছে। চতুর্ভুজটা কি চতুর্ভুজই আসছে, কোনো চেঞ্জ আসছে? আসে নাই। তাহলে এইটা একটা চক্রক্রমিক ঘটনা। চক্রক্রমিক, চক্র কথাটা বুঝতেছো, ঘুরতে হবে। এখন চক্র মানে সবসময় গোল জিনিস, মানে সবসময় যে ভাবতে পারো যে এগুলো তো ত্রিভুজ চতুর্ভুজ, বৃত্ত দিয়ে কেন বোঝাচ্ছি না? এটা দেখো ওরা কিন্তু ঘুরতেছে বৃত্তাকার পথেই, তাই না? দেখো ওরা কিন্তু বৃত্তাকার ভাবেই ঘুরতেছে, দেখো এই যে এই পুরা পথটার দিকে তাকাও, ওইটা তাহলে মনে হবে বৃত্তাকার। তো এখন এই যে কখনো যদি এরকম হয় যে পরপর স্থান স্থান বিনিময় করবে, পরপর, এমন না যে এ ইচ্ছা করে সিতে গেল, সি ইচ্ছা মতন ডিতে আসলো, এরকম না। ও যেখানে যাবে সামনে আগাবে, ডিও সামনে আগাবে, সিও সামনে আগাবে, বিও সামনে আগাবে। অথবা এই যদি এরকম পিছনে যায়, ঠিক আছে, বি মানে এই দিক থেকে যদি যায়, ধরো এখন ওদের পথটা হচ্ছে এমন, এ যাচ্ছে এইখানে, তাহলে বি কেও আসতে হবে এইখানে, সি কেও আসতে হবে এইখানে, ডি কেও আসতে হবে এইখানে। এরপর যদি দেখি যে আমরা একই চতুর্ভুজ পাচ্ছি, তাহলে এটা একটা চক্রক্রমিক ঘটনা। এটা একটা কি চক্রক্রমিক ঘটনা। তাহলে এখান থেকে একটা জিনিস আমরা বুঝতে পারতেছি যে ধরো তোমার কাছে এখন জাস্ট একটা রেখা আছে, হ্যাঁ, জাস্ট একটা রেখা আছে এ আর বি। এই যে এই জায়গা, এই জায়গাটার নাম হচ্ছে এ আর এই জায়গাটার নাম হচ্ছে বি। এখন বলো তো এটা চক্রক্রমিক ঘটনা কিনা? তোমরা বলতে পারো যে হ্যাঁ ভাই এটা তো চক্রক্রমিক, জাস্ট এ জায়গায় বি, বি জায়গায় এ, মানে এ যাবে এইখানে, বি যাবে এইখানে, তাহলে দেখতে কেমন হবে? এই জায়গাটাতে বি আসবে, এই জায়গাটাতে এ আসবে। লাঠি, মানে এটা যদি একটা লাঠি হয়, লাঠি তো লাঠি থাকতেছে, তাহলে আমাকে বলতে পারো যে ভাইয়া দেখেন সেম লাঠিটাই পাচ্ছি আমরা এক্সচেঞ্জ করলে, মানে ওর জায়গায় ও, ওর জায়গায় ও। বাট এটা চক্রক্রমিক না, এটা চক্রক্রমিক না, মানে চক্রক্রমিক এখানে তাহলে না লিখে ফেলছি তো, তাহলে এখন ক্রস, এটা তাহলে চক্রক্রমিক হবে না। কেন হবে না? চক্রক্রমিকে তোমাকে চক্রাকারে ঘুরতে হবে, চক্রাকারে ঘুরতে হবে, মিনিমাম তোমার 3টা বিন্দু লাগবে, মিনিমাম 3টা জিনিস তোমার লাগবেই। কারণ যে কোনো 2টা জিনিস নিয়ে তোমার যে কোনো কিছুই গঠিত হোক, এটা রেখাই তো পাবা, তাই না? এরকম 2টা বিন্দু নিয়ে এরকম কি পাবা? একটা রেখাই তো পাবা। ধরো হচ্ছে সি আর ডি, এরা এক্সচেঞ্জ করলে তো তুমি হচ্ছে কি সিডির জায়গায় ডিসি পাবা, ওইটা সেম জিনিসই পাবা। বাট কখনো যদি তোমার কাছে 3টা যদি থাকে, 3টা থাকলেই তোমার চক্রক্রমিক, মানে তুমি একটা সার্কেলের মতন ঘুরতে পারবা। বাট এরকম সি আর ডি 2টা থাকলে তোমার হচ্ছে কি এটা সার্কেল হয় না, এটা মানে একটা রেখা বরাবরই হইতে থাকে ঘটনাগুলো। বুঝা গেছে? তার মানে চক্রক্রমিকের ক্ষেত্রে তোমার এটা মাথায় রাখতে হবে, যেহেতু চক্রাকারে ঘুরতে হবে মিনিমাম 3টা লাগবে, 2টা দিয়ে হবে না। ঠিক আছে? এখন আমি তো তোমাদের চক্রক্রমিক ঘটনা বলতেছিলাম, তাহলে চক্রক্রমিক বহুপদীটা কি? চক্রক্রমিক বহুপদীটা হচ্ছে তোমার কাছে ধরো মিনিমাম 3টা চলক আছে এক্স ওয়াই জেড। আমি আবার বলতেছি মিনিমাম 3টা চলক, মিনিমাম 3টা চলক মানে সর্বনিম্ন 3টা চলক থাকবে। ঠিক আছে? এখন কি হবে? এরা একটা বহুপদী গঠন করলো, যেমন ধরো হচ্ছে এরকম একটা বহুপদী রাশি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটা একটা কি বলতো, জাস্ট বহুপদী রাশি, তাই না? আচ্ছা, এখন তুমি জাস্ট এরকম করো যে আচ্ছা তাহলে এক্স ওয়াই জেড, এই দেখো একটা ত্রিভুজের মতন শেপ আসলো না? এখন তুমি জাস্ট কি করবা, তাহলে আচ্ছা এক্স এর জায়গায় এক্স কে এখানে পাঠাও, ওয়াই কে এখানে পাঠাও, জেড কে এখানে পাঠাও, এই ঘটনাটা করে দেখো। তার মানে যেখানে মানে এক্স এখন বসবে ওয়াই এর জায়গায়, তারপর তোমার এই জেড এর জায়গায় বসবে হচ্ছে ওয়াই, আর এক্স এর জায়গায় বসবে হচ্ছে জেড। এখানে বুঝতে পারতেছো? এই যে দেখো এই ওয়াই এর জায়গায় কে বসবে, এক্স, মনে রেখো। ওয়াই এর জায়গায়, এই যে চিত্র থেকে বলতেছি কিন্তু মুখস্থ করতে হবে না, ওয়াই এর জায়গায় কে বসবে বলতো, এক্স, আর এই জায়গাটা বসবে এখন ওয়াই, অর্থাৎ জেড এর জায়গায় ওয়াই। সবসময় তীর চিহ্নের দিকে তাকাবা তাহলেই হবে। এখন তীর চিহ্ন এক্স, বাট এখানে কে আসতেছে, জেড, তাহলে এক্স এর জায়গায় কি বসবে, জেড। চলো আমরা রিপ্লেস করি, এক্স এক্স না, এই যে এক্স এর জায়গায় কি বসবে, জেড,
তাহলে দেখো কি পাবা জেড স্কোয়ার, এখানে কি ওয়াই, ওয়াই জায়গায় বসবে কি এক্স, তাহলে এটা যেহেতু ওয়াই স্কোয়ার তাহলে এটা হয়ে যাবে কি এক্স স্কোয়ার। আচ্ছা এরপর কি জেড স্কোয়ার, তাই না, জেড দেখো তো জেড এর জায়গায় বসবে হচ্ছে ওয়াই, তাহলে দেখো তো এটা কি ওয়াই স্কোয়ার। আচ্ছা দেখো তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আর জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা কি দুইটা আলাদা বহুপদী রাশি? দুইটা কি আলাদা বহুপদী রাশি? না, যোগ চিহ্নে কি হয় আগে পরে হলে তো কোনো সমস্যা নাই, বিনিময় বিধি তো এরা মেনে চলে। তার মানে এইটা কি লেখা যায় বলতো, ইকুয়াল টু এইটা, অর্থাৎ চেঞ্জ হয় নাই। তাহলে এই বহুপদী রাশিটাকে, যে এই বহুপদী রাশিটাকে আমরা বলতে পারি চক্রক্রমিক বহুপদী রাশি, যেটা আমি তোমাদের উদাহরণ দিলাম সাদা কালিতে। এটা একটা চক্রক্রমিক বহুপদী রাশি, কারণ এখানে ওয়াই এর জায়গায় এক্স, জেড এর জায়গায় ওয়াই আর এক্স এর জায়গায় জেড বসলেও অর্থাৎ পরপর স্থান বিনিময় করবে। দেখছো পরপর নয়, একদম একটা ফ্লোতে স্থান বিনিময় করলো। এই স্থান বিনিময় করেও এদের মধ্যে কোনো পরিবর্তন আসলো না, এই কারণে এটা একটা চক্রক্রমিক বহুপদী রাশি। তাহলে চল আমরা একটু একটা ডেফিনেশনটা লিখি, ঠিক আছে? তাহলে আমরা যদি লিখি, তো এটা হচ্ছে আমাদের চক্রক্রমিক বহুপদী রাশির ডেফিনেশন বা সংজ্ঞা, যে 3 বা 3-এর অধিক, আমি তো বললাম যেহেতু চক্র হইতে হবে, তো আমরা বলতেছি চক্রক্রমিক, তো দুইটা দিয়ে কখনোই হবে না, তিনটা লাগবে, ঠিক আছে? 3 বা 3-এর অধিক চলক বিশিষ্ট বহুপদী রাশির চলক সমূহ পরপর স্থান বিনিময় করলে যদি রাশিটির কোনো পরিবর্তন না হয় তাহলে আমরা বলবো এটা একটা চক্রক্রমিক বহুপদী রাশি। তো এখানে তোমাদের বইয়ের উদাহরণ দেওয়া দুইটা, এর মধ্যে প্রথম উদাহরণ আমি এটা দিয়ে ফেললাম বোঝানোর সময় এই উদাহরণে বলা হচ্ছিল এটা একটা চক্রক্রমিক বহুপদী রাশি। আর আরেকটা দেওয়া হচ্ছে এই এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব ডাব্লিউ কিউব। এখানে বলো তো কয়টা চলক, আমাকে বলো এখানে টোটাল চলক কয়টা? হ্যাঁ, যারা 4 বলছো তারা ঠিক আছে, এখানে হচ্ছে টোটাল 4টা চলক, 1 2 3, ডাব্লিউ এখানে চলক। এই 4 চলক বিশিষ্ট একটা বহুপদী রাশি দেওয়া, একটু চেক করে দেখো যে এটা চক্রক্রমিক কিনা। 4 চলক যেহেতু, তার মানে দেখো তুমি এখানে লেখো এক্স ওয়াই জেড ডাব্লিউ, এরকম লেখলা, ঠিক আছে? এরকম একটা চক্র বানাইলা। এখন কি করবা, এখন তুমি এই এক্স এর জায়গায় ধরো ওয়াই, ওয়াই এর জায়গায় জেড, জেড এর জায়গায় ডাব্লিউ, ডাব্লিউ এর জায়গায় এক্স। তার মানে রিপ্লেসমেন্টটা কি হবে, যে তীর চিহ্ন দিকে তাকাও, ওয়াই, ওয়াই এর জায়গায় কি আসবে এক্স, তার মানে আমাদের কি হবে বলো তো, ওয়াই এর জায়গায় কাকে বসাবা, ওয়াই এর জায়গায় তুমি এক্স বসাবা। এই যে এই তীর চিহ্ন শেষ, এই তীর চিহ্নের দিকে তাকাও, এখানে হচ্ছে জেড, জেড এর জায়গায় কে বসবে ডাব্লিউ, তাহলে জেড এর জায়গায় এখানে বসবে হচ্ছে ডাব্লিউ। এই আরেকটা তীর চিহ্ন, ডাব্লিউ এর জায়গায় কে বসবে দেখো তো, এই যে জেড, তাহলে ডাব্লিউ এর জায়গায় বসবে হচ্ছে জেড। আর লাস্ট তীর চিহ্ন, এই তীর চিহ্ন কোথা থেকে আসতেছে, ডাব্লিউ, তার মানে এই এক্স এর জায়গায় বসবে হচ্ছে ডাব্লিউ। দেখি ডাব্লিউ দুইবার লিখে ফেললাম কেন, জেড এর জায়গায় বসবে হচ্ছে ওয়াই, সরি এই জায়গাটা কি হবে বলতো, ওয়াই হবে। দেখো তো ঠিক আছে কিনা, এই জায়গাটা বসবে এক্স, জেড এর জায়গায় বসবে হচ্ছে ওয়াই, ডাব্লিউ জায়গায় বসবে হচ্ছে জেড, আর এক্স জায়গায় বসবে হচ্ছে ডাব্লিউ। এখন ঠিক আছে, এখন তুমি এগুলাতে রিপ্লেস করে করে বসাও। তাহলে একটু খেয়াল করো, তুমি যেহেতু এক্স, দেখো তো এক্স এর জায়গায় বসবে ডাব্লিউ, তাহলে এক্স কিউবের জায়গায় তুমি লিখবা ডাব্লিউ কিউব। এরপর দেখো তো ওয়াই কিউব, তাই না, ওয়াই এর জায়গায় বসবে হচ্ছে এক্স, তাহলে লেখা হচ্ছে এক্স কিউব প্লাস, এরপর জেড কিউব, জেড এর জায়গায় বসবে হচ্ছে ওয়াই, তাহলে জেড কিউব মানে কি, এখন লেখো ওয়াই কিউব। আর ডাব্লিউ কিউব, ডাব্লিউ এর জায়গায় বসবে হচ্ছে জেড, তাহলে এখানে লেখো এটা হচ্ছে জেড কিউব মাইনাস 3, এক্স এর জায়গায় কে বসবে, এক্স এর জায়গায় বসবে হচ্ছে ডাব্লিউ, ওয়াই এর জায়গায় কে বসবে এক্স, জেড এর জায়গায় কে বসবে ওয়াই, ডাব্লিউ এর জায়গায় জেড। আচ্ছা দেখো তো এই এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব প্লাস ডাব্লিউ কিউব, এখানে ডাব্লিউ কিউব এক্স কিউব ওয়াই কিউব জেড কিউবের যোগ, যোগগুলা কি এক্সচেঞ্জ হলে তো কোনো সমস্যা নাই, সমস্যা আছে, কোনো সমস্যা নাই। তার মানে এতটুকু পর্যন্ত সেম আসলো। আর এটা দেখো যে মাইনাস 3xyz এখানে আসছে আমাদের মাইনাস 3wxyz। তাহলে দেখো এই গুণ কি, গুণও তো আগে পরে হলে কোনো সমস্যা নাই, তার মানে এইটা এটা সেম, তার মানে আমরা বলতে পারি উপরের এটা আর এটা কি আসতেছে, সেম আসতেছে। কখন, এরকম পর পর যদি ওরা স্থান বিনিময় করে, এই চলকগুলা পরপর স্থান বিনিময় করেও আমরা দেখতেছি যে আমরা একই বহুপদী রাশি পাচ্ছি। তার মানে এইটা ডেফিনেটলি কি বলতো, ডেফিনেটলি একটা চক্রক্রমিক বহুপদী রাশি। আচ্ছা ওরা এইভাবে কেন ঘুরলো, ওরা কিন্তু এইভাবে ঘুরতে পারতো, দেখো এই এক্স এর জায়গায় ডাব্লিউ,
ডাব্লিউ এর জায়গায় জেড, জেড এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স। এভাবে ঘুরতে পারতো। তুমি চেক করে দেখো, এভাবে এভাবে দেখো যে এক্স এর জায়গায় কে বসবে, ওয়াই, ওয়াই এর জায়গায় কাকে বসাবা, জেড কে, জেড এর জায়গায় বসাবা কাকে, ডাব্লিউ কে, ডাব্লিউ এর জায়গায় কাকে বসাবা, এক্স কে। এভাবে লিখে তুমিও চেক করে দেখো, একই জিনিসই পাবা। তুমি যে দিক দিয়ে ঘুরো, ডান দিয়ে ঘুরো, বাম দিয়ে ঘুরো, ঘড়ির কাঁটার দিক, ঘড়ির কাঁটার বিপরীত দিক, কোন দিকে যেদিকে ইচ্ছা সেদিকে ঘুরো, কোনো সমস্যা নাই, একই জিনিসই তুমি পাবা। তখনই এটা আমাদের কি হয়ে যাবে বলতো, চক্রক্রমিক বহুপদী রাশি। আই হোপ তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। তাহলে বুঝতে পারলে চলো আমরা বইয়ের জোড়ায় কাজ দেখি। আচ্ছা, জোড়াই কাজের আগে একটা জিনিস একটু দেখাই নেই, যে তোমাদের যে প্রথম উদাহরণটা ছিল, এটা তো একটা চক্রক্রমিক বহুপদী রাশি। আর এখানে দেখো তো মাত্রাটা কত, এটা কিন্তু এটারও মাত্রা 2, এটারও 2, এটা 2, প্রত্যেকটা পদের মাত্রা 2। তার মানে আমরা বলতে পারতেছি এটা একটা সমমাত্রিক সমমাত্রিক চক্রক্রমিক বহুপদী রাশি, যার মাত্রা হচ্ছে, ওই রাশির মাত্রা হচ্ছে 2। আর এইটা যে উদাহরণটা, এখানে এটার মাত্রা 3, এটা 3, এটা 3, এটা 3। আর এখানে দেখো তো যে এক্স ওয়াই জেড প্রত্যেকটা 1 1 1 করে, তাহলে চারটার যোগফল কত হবে, 4। তার মানে এইটা কিন্তু সমমাত্রিক না, এটা সমমাত্রিক না। আগেটা সমমাত্রিক, এটা সমমাত্রিক না। আর এখানে যেহেতু সব থেকে বড় মাত্রা এখানে আছে 4, তার মানে এটা একটা কি বলতো, 4 মাত্রার বহুপদী রাশি, 4 মাত্রার বহুপদী রাশি। এই কথাগুলো কেন বললাম, এখানে হচ্ছে প্রথমটা তো কোনো ব্যাপার না, একদমই সহজ, যে তোমাকে 3 চলক বিশিষ্ট একটা সরল চক্রক্রমিক বহুপদী রাশির উদাহরণ লিখতে হবে। 3 চলকের তো সরল হইতে হবে, তুমি জাস্ট এক্স ওয়াই জেড লেখো, হয়ে গেছে। সরল, একদম সহজ যেটা আর কি। দেখো এক্স ওয়াই জেড লিখলেই তোমার কিন্তু এটা হয়ে যায়। এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় জেড দাও, জেড এর জায়গায় এক্স দাও, দেখো একই জিনিসই তুমি পাবা। এইটা দেখো 2 নম্বরটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখানে 2 নম্বরটা হচ্ছে কি, 4 চলক বিশিষ্ট একটা দ্বিমাত্রিক, এখানে মাত্রিক বানানটা একটু ইগনোর করো তোমরা, দ্বিমাত্রিক বহুপদী রাশির উদাহরণ দাও। তার মানে আমাকে 4 চলক বিশিষ্ট একটা দ্বিমাত্রিক বহুপদী রাশির উদাহরণ দিতে হবে। বইকে এটা কি চক্রক্রমিক লেখে নাই, দ্বিমাত্রিক 4 চলক বিশিষ্ট দ্বিমাত্রিক বহুপদী রাশিতে লেখা কোনো ব্যাপার না, বাট এটা কি চক্রক্রমিক লেখে নাই বই, আমি একটু বই চেক করে দিই। আচ্ছা, বইতেও এখানে আর চক্রক্রমিক কথাটা লেখে নাই, এখানে জাস্ট বহুপদী রাশি বলে দিচ্ছে। তো তাও আমরা একটু দ্বিমাত্রিক 4 চলক বিশিষ্ট একটা চক্রক্রমিক বহুপদী রাশিকেই চিন্তা করি, ঠিক আছে। তো এটা যদি আমরা অ্যান্সার বের করতে চাই, তাহলে এক্স ওয়াই জেড ডাব্লিউ, এই 4 চলক বিশিষ্ট নিয়ে আমরা লিখবো। তো আমরা তাহলে যদি লিখি, দ্বিমাত্রিক হইতে হবে, তাহলে এক্স ওয়াই জেড ডাব্লিউ, এগুলো তো সব একমাত্রা করা হয়, প্লাস চিহ্ন দিলাম, সমস্যা নাই। আর একটু খেয়াল করো, আমি যদি স্কোয়ার করে দিই, খেয়াল করো এটা তো কিন্তু মোটামুটি হয়ে যায়। দেখো তো, এই এক্স এর জায়গায় ওয়াই, সরি ওয়াই এর জায়গায় এক্স, জেড এর জায়গায় ওয়াই, ডাব্লিউ এর জায়গায় জেড, আর এক্স এর জায়গায় ডাব্লিউ। দেখো এটা কিন্তু একটা কি বলতো, 4 চলক বিশিষ্ট দ্বিমাত্রিক বহুপদী রাশি হয়ে যায়। এখন তুমি দেখবে আমাদের স্কুল ম্যাথমেটিক্স বইটাতে তুমি যদি এতটুকু রেখে দাও, কোনো সমস্যা নেই, এতটুকু তোমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। কারণ দেখো আমরা শর্ত মানতেছি যে 4 চলক বিশিষ্ট লিখলাম, দ্বিমাত্রিক লিখলাম, আবার একই সাথে এটা কিন্তু চক্রক্রমিকও, এই কথাটা লেখা নেই, তাও আমাদের কিন্তু এটা চক্রক্রমিক হয়ে গেছে। তাও দেখবো যে আমাদের স্কুল ম্যাথমেটিক্স বইয়ে কি করা আছে, আর একটু এক্সট্রা অ্যাড করা আছে, এটা তোমাদের ভালোর জন্যই করা আছে, যে এখানে তারপর একটু বিয়োগ করে দেখানো হচ্ছে, যে কোনো দুইটা নেওয়া হচ্ছে, যে কোনো দুইটা নিয়ে বিয়োগ করে দেখানো হচ্ছে। যেমন এক্স ওয়াই, এটা নিলাম, এরপর ধরো আমি এক্স জেড নিলাম, ঠিক আছে, জেড এক্স, এরপর নিলাম আমি এক্স ডাব্লিউ মাইনাস এক্স ডাব্লিউ। এরপর দেখো এক্স চলক বা এক্স এর, দেখো এই ওয়াই নিলাম, এক্স এর জেড নিলাম, এক্স এর ডাব্লিউ নিলাম। এরপর আমি ওয়াই এর আবার এক্স নিতে যাবো না, কারণ এক্স ওয়াই আর ওয়াই এক্স তো একই কথা। আমি এরপর নেবো ওয়াই জেড আর ওয়াই ডাব্লিউ, মাইনাস ওয়াই জেড মাইনাস ওয়াই ডাব্লিউ। এরপর দেখো ওয়াই এর খেলা শেষ, মানে ওয়াই এর দুই পার্ট, ব্যাকে যাবো না, সবসময় সামনে যাবো, এটা গেল, মানে এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ করলাম, জেড, জেড আমি ব্যাকে যে এক্স আর ওয়াই এর সাথে গুণ করবো না, জেড এর খালি সামনে আগাবে, মানে জেড ডাব্লিউ মাইনাস মাইনাস জেড ডাব্লিউ। ডাব্লিউ এর ক্ষেত্রে আর করাই লাগবে না, কারণ অলরেডি হয়ে গেছে। দেখো 1 2 3 4 5 6, এটা তোমরা আরো বড় হলে বুঝতে পারবে যে 4টা নাম্বার থাকলে যে কোনো 2টা করে নিয়ে কতগুলো করা যায়, এটা সমাবেশের কনসেপ্ট, এগুলো তোমাদের অত না বুঝলে চলবে। এইটাও একটা কি বলতো, এই যে এতটুকু পুরাটা, এই পুরাটাও হচ্ছে একটা চক্রক্রমিক
দ্বিমাত্রিক 4 চলক বিশিষ্ট বহুপদী রাশি। কতগুলা বললাম দেখছো? 4 চলক বিশিষ্ট দ্বিমাত্রিক, এগুলো আগে পরে উচ্চারণ করো, কোনো সমস্যা নাই, তুমি আগে দ্বিমাত্রিক বলো, কিচ্ছু আসে যায় না। আমি যেমন বললাম যে চক্রক্রমিক দ্বিমাত্রিক 4 চলক বিশিষ্ট বহুপদী রাশি। ঠিক আছে, আই হোপ তোমরা জিনিসটা বুঝতে পারছো। বাট আমি বললাম কেউ যদি এতটুকু অ্যান্সার রাখতো তাও কিন্তু হইতো। আর এরপরের কাজটা আমি যদি আরেকবার একটু এক্সপ্লেন করে দিই, এক্স ওয়াই জেড ডাব্লিউ, তাই না? এই এক্স এর সাথে এই তিনটা আমি গুণ করলাম, এক্স ওয়াই জেড এক্স ডাব্লিউ এক্স, মানে এক্স ডাব্লিউ। এরপর আমি কি ওয়াই এর সাথে এক্স এর গুণ করা শেষ, তাই তো? এরপর আমি ওয়াই এর সাথে গুণ করব, ব্যাক যাব না, ওয়াই এর সাথে যে সামনে জেড আর এই ডাব্লিউ গুণ করলাম, ওয়াই জেড ওয়াই ডাব্লিউ, ওয়াই জেড ওয়াই ডাব্লিউ। এরপর কি জেড, তাই তো? জেড এর হচ্ছে সামনে শুধু খালি এক্সই আছে, যেন জেড কোথায় গেল, জেড সরি জেড তো এখানে, এটা না, এই যে জেড, জেড এর শুধু সামনে ডাব্লিউই আছে, তাই না? জেড এর সামনে শুধুমাত্র ডাব্লিউ আছে, ব্যাকে যাওয়ার তো কথা না, তাই না? আর ডাব্লিউ নিয়ে আর গুণ করতে হবে না, ডাব্লিউ অলরেডি গুণ করা হয়ে গেছে। কারণ তুমি যদি ডাব্লিউ এক্স নাও, খেয়াল করে দেখো এই যে এক্স ডাব্লিউ চলে আসছে। তুমি যদি ওয়াই ডাব্লিউ ওয়াই নাও, দেখো যে হয়ে গেছে অলরেডি, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা খালি গুণ করা হয়েছে এই আর কি। দেখো এই যে এরকম শেপ চলে আসছে। দেখো যে কোনো দুইটার সাথে আমি যে রেখাগুলোর কানেকশনটা দেখো, যে কোনো দুইটা দেখো কানেকশন হয়ে গেছে, আর কানেকশন কিন্তু সম্ভব না। তুমি যদি এখন হলো যে না আমি জেড ডাব্লিউ কানেক্ট করবো, দেখো অলরেডি কানেক্ট করা হয়ে গেছে। ঠিক আছে, তো এই হচ্ছে এইভাবে গুণ করে দেখানো যায়, এটা একটা চক্রক্রমিক বহুপদী রাশি। আই হোপ তোমরা পুরো জিনিসটা বুঝতে পারছো চক্রক্রমিকের। দেখো এখন আমরা দেখবো বহুপদী রাশি যোগ বিয়োগ গুণ ভাগ কিভাবে হয়। সবার আগে দেখবো যোগ বিয়োগ, যেটা একদমই বাচ্চাদের জিনিস, তোমরা এটা জানো, আমার বিশ্বাস তোমরা জানো। না জানলেও আমি একটু বলে দিই, কিভাবে বলে দিই। ধরো এখন তো হচ্ছে গ্রীষ্মকাল চলে, তাই না? গরমের সিজন চলে, বিভিন্ন রকমের ফল পাওয়া যায়। তো ধরো তোমার কাছে আছে 5টা আম, 5টা আম, 5টা আম। কি জাতের আম ওটা ম্যাটার করতেছে না, আম আছে, আম হইলেই হইলো, ঠিক আছে? আর আছে হচ্ছে ধরো 4টা লিচু, 4টা লিচু। এটা হচ্ছে তোমার কাছে আছে না, আমার কাছেও কিছু আছে। কি, আমার কাছে আম আছে হচ্ছে 10টা, আর লিচু আছে হচ্ছে 2টা, লিচু আছে হচ্ছে 2টা। এখন এই যে এই 2টা বাক্সে যে আছে, আমরা একটা বস্তার মধ্যে ভরলাম, একটা বস্তার মধ্যে ভরলাম। এখন বলো তো ওই বস্তায় টোটাল কয়টা আম আছে, মোট আম কয়টা আছে বস্তার মধ্যে? এখন ওইখানে কিন্তু আর দেখবো না যে তোমার আম কোনটা আমার আম কোনটা, বস্তার মধ্যে আমি প্রশ্ন করছি কি বস্তার মধ্যে কয়টা আম আছে। আমি কিন্তু এখানে এভাবে বলি নাই যে বস্তার মধ্যে তোমার কয়টা আম আছে আমার কয়টা আম আছে, এভাবে না, জাস্ট জানতে চাচ্ছি বস্তার মধ্যে কয়টা আম আছে। তাহলে তুমি কি করবা, এখানে এই আম আর এই আম যোগ করে কি বলবো বলো তো, এই 10 আর 5 টোটাল কয়টা, 15টা আম, 15টা আম। আর লিচুর ক্ষেত্রে কি বলবো বলো তো, এই 4টা লিচু আর 2টা লিচু। আচ্ছা আমি কি বাংলিশ লিখে ফেলছি, তাই না? বাংলিশ লিখে ফেললে তো সমস্যা। 5টা 4টা, আচ্ছা তো লিচু হচ্ছে 4টা আর 2টা, টোটাল 6টা, তাই তো? টোটাল হচ্ছে 6টা লিচু। আচ্ছা তুমি তো অ্যাটলিস্ট এতটাও পাগল না বা এতটাও অবুঝত না যে আমি যখন মোট হিসাবটা করব, এই মোটে তুমি এই 5টা আমের সাথে কখনোই লিচুর যোগটা করবা না। আমি যদি জিজ্ঞাসা করি আম কয়টা আছে, তুমি তো অ্যাটলিস্ট আমাকে এরকম 5টা আর এই 2টা, 5 আর 2 7, এটা তো আর বলবা না। আমের টাইমে আমের হিসাবটাই তো করবা। লিচুর টাইমে লিচুর সাথে এই 4 লিচু আর ওই 10টা আম তো আর যোগ করবে না, এই লিচুর সাথে তো লিচুর যোগই করবে। এতটাও সুস্থ, এতটুকু সুস্থ তো তোমরা, তাই না? আচ্ছা তাহলে এতটুকু সুস্থ যদি তোমরা হয়ে থাকো, এটা মুছে দিয়ে, এটা লাগবে না। তো এখন ধরো তোমার কাছে হচ্ছে এভাবে আছে যে 5x³ মানে x³ কে তুমি ধরো আম, ঠিক আছে? আর x² কে ধরো হচ্ছে লিচু, এটা আছে হচ্ছে 7, এভাবে না ধরো 4, 5 আর 4 ছিল না, এরকমই। এই হচ্ছে তোমার কাছে টোটাল ফল, এটা হচ্ছে একটা টোটাল ফল, এটা তোমার কাছে আসছে। তো আমি জাস্ট এভাবে লিখলাম, এটা হচ্ছে তোমার বহুপদীটা, এটা হচ্ছে তোমার বহুপদীটা p অফ x, পলিনোমিয়াল অফ x, ঠিক আছে? এখন আমার কাছে যেটা ওইটা হচ্ছে এরকম যে কিউ অফ এক্স। এখন আমার কাছে হচ্ছে 10টা আম ছিল, মানে x³ কয়টা ছিল, 10টা।
আর এক্স স্কোয়ার মানে লিচু ছিল কয়টা, মোস্ট প্রবাবলি কয়টা ছিল, দুইটা ছিল মনে হয়, তাই না? এখন আমি তোমাকে যদি মোট বের করতে দিই, মোট বের ওই যে একটা বস্তার মধ্যে আছে কি, মানে এইটার এই যে তোমার বাক্স আমার বাক্স যোগ করেই তো হবে, তাই না? তার মানে পলিনোমিয়াল অফ এক্স প্লাস আমার পলিনোমিয়ালটা, এটা মিলে একটা বস্তা, এই বস্তার মধ্যে তাহলে দেখো আমের সাথে তো আমের যোগটাই হবে, 5টা আম আর 10টা আম মিলে কয়টা আম হবে, আম তো হচ্ছে এক্স কিউব, তাহলে টোটাল হবে 15টা। বাট এই যে ভালোভাবে দেখো এক্স কিউবটা কিভাবে হচ্ছে, এই এক্স কিউবটা হচ্ছে 5 প্লাস 10 এক্স কিউব, এভাবে হইলো। প্লাস এখনো তো শেষ নাই, মোট ফল লিচু আছে কয়টা, এক্স স্কোয়ার তাই না, এক্স স্কোয়ার আছে এখানে 4টা আর এখানে আছে 2টা, তো এই দুইটা যোগ হবে হচ্ছে এক্স স্কোয়ার। তো এই আর কি আমরা তাহলে লিখতে পারি যে 15 এক্স কিউব প্লাস 6 এক্স স্কোয়ার। এই যে ফলের যোগ বা বিয়োগ, এখন ধরো আমি যদি বিয়োগ করতাম, যে এই তোমার ফল থেকে আমার ফল যদি বিয়োগ করতাম, তাহলে এখানে বিয়োগ চিহ্ন হইতো, তাহলে এখানে বিয়োগ দিতাম, তাহলে হচ্ছে কি তখন 5 মাইনাস 10 হইতো, এই যে এখানে এখানে মাইনাস হয়ে যেত না, এখানে মাইনাস হয়ে যেত 5 থেকে 10। বিয়োগেরটা পরে, যোগেরটা খেয়াল করো, এই যে যখন তুমি যোগ করতেছো, এই আমের সাথে আমের হিসাবটাই করতেছো, লিচুর সাথে লিচুর হিসাবটাই করতেছো, অন্য কোনো ফল থাকলে অন্য কোনো ফলের হিসাবটাই তো আমরা করব। ঠিক একইভাবে যখন আমরা যোগ বা বিয়োগ যখন করি, আমরা তখন সমমাত্রা মানে কি, এক্স কিউবের সাথে আরেকটার এক্স কিউবের যোগ বা বিয়োগ করব। আরেকটা, যেই তোমার কাছে দুইটা পলিনোমিয়াল বা দুইটা বহুপদী দেওয়া থাকবে, তার সমান মাত্রা, ধরো এখানে এক্স কিউব আছে, ওইটার এক্স কিউবের সাথে সব দুটা যোগ বিয়োগ হবে। যদি যোগ বা বিয়োগ, যোগ বলে যোগ, বিয়োগ বলে বিয়োগ। তোমার কাছে এখানে এক্স স্কোয়ার আছে, ওই আরেকটা রাশি এক্স স্কোয়ারের সহগের যোগ অথবা বিয়োগ হবে। প্রশ্ন যেটা বলবে, তোমার কাছে যদি এক্স থাকে, অপরটার এক্স এর সহগ যোগ অথবা বিয়োগ হবে। এটাই হচ্ছে মেন বেসিক কনসেপ্ট। এই কথাটা এখানে লেখা আছে যে এক চলক বিশিষ্ট দেখো এরকম এক্স এক্স, এক চলক বিশিষ্ট বহুপদী রাশির যোগ বা বিয়োগের ক্ষেত্রে দুটি সমমাত্রার পদের সহগের যোগ বা বিয়োগ করে, দেখছো সমমাত্রা, দুটি সমমাত্রার পদের সহগের যোগ বা বিয়োগ করে রাশি দুটির যোগ বা বিয়োগ করতে হয়। একদমই সহজ বাচ্চাদের জিনিস। দেখো তোমাদের বইয়ে 97 পৃষ্ঠায় এরকম একটা সারণী দেওয়া, এই হচ্ছে দেখো তোমার কাছে পি অফ এক্স, মানে এটা একটা পলিনোমিয়াল আর এটা একটা পলিনোমিয়াল দেওয়া, এক চলক বিশিষ্ট। এখন বলা হচ্ছে এটা হচ্ছে 1 নম্বর কাজ, যে পি অফ এক্স কিউ অফ এক্স যোগ করতে হবে, 2 নম্বর হচ্ছে পি অফ এক্স আর কিউ অফ এক্স বিয়োগ করতে হবে, এই দুটা বিয়োগ করতে হবে। তো চলো রাশিটি পূরণ করি, মানে ছক পূরণ করাচ্ছে। এইসব ছক পূরণ করা আমার কাছে হাবিজাবি মনে হচ্ছে, তাও তোমাদের বইয়ে দেওয়া, আমি করি। যে দেখো রাশি পি অফ এক্স, প্রথম রাশি এটা তাই না, এই যে প্রথম রাশিটা, এখানে দেখো এক্স কিউবের সহগ কত, দেখো তো এক্স কিউবের সহগ হচ্ছে 1। তারপর দেখো এক্স স্কোয়ারের সহগ কত, এখানে এক্স স্কোয়ার নামে কোনো টার্মস নাই, অর্থাৎ 0। এরপরে এক্স এর সহগ কত, দেখো তো এক্স এর সহগ কিন্তু -3। এরপর দেখো তো ধ্রুবপদ আসে হচ্ছে 1। কিউ অফ এক্স এর দিকে তাকায় দেখো তো, এখানে এক্স কিউবের সহগ হচ্ছে 2। এক্স স্কোয়ারের সহগ কত, দেখো তো -1। এখানে এক্স আছে না, এখানে আবার এক্স নাই, তার মানে সহগ 0। ধ্রুবপদ কত, দেখো 3। তো এটা আমরা ফিল আপ করলাম। তো এখন হচ্ছে যে সহগগুলা বের করে নিলাম, প্রত্যেকটা পদের আমরা কি বের করলাম, চলকগুলা সহগ বের করে নিলাম। এখন দেখো সহগের যোগফল, এই 1 + 2 মিলে কত হলো 3। এক্স স্কোয়ারের সহগ দেখো এখানে 0 আর এখানে -1, এই দুইটার যোগফল কত হবে, যখন আমরা দেখো যে যোগ করতেছি, আমরা যে এখন এটা ফিল আপ করবো, ঠিক আছে। আচ্ছা এখানে এমনি লিখে রাখছে সহগের যোগফল, সবগুলোর যোগফল লিখতেছে, 0 আর -1 এর যোগফল কত হবে, -1। -3 আর 0 এর যোগফল কত হবে বলতো, -3। 1 আর 3 যোগফল কত হবে বলতো, 4। তাহলে এটা দেখো পি অফ এক্স আর কিউ অফ এক্স, এটা তাহলে কি লেখা যাবে, এইটা লেখা যাবে, এই এক্স কিউবের যে সহগটা হবে এইটা হবে 3, এই দুটার যে এক্স কিউবের সহগ হবে সেটা হবে এই যে 3, এই যে সহগের যোগফল। এখানে এক্স স্কোয়ারের সহগ আসবে -1, এক্স এর সহগ আসবে -3 আর এটা আসবে কত, 4। বুঝে গেছে? আচ্ছা তো এখন দেখবো বিয়োগটা হচ্ছে পি অফ এক্স মাইনাস কিউ অফ এক্স, অর্থাৎ আগে পি অফ এক্স পরে কিউ অফ এক্স, তাই না? তো এই সহগ থেকে এই সহগটা বিয়োগ দাও, 1 - 2 করলে কত পাবো, -1। পরে এক্স স্কোয়ার, তাহলে এই প্রথমটার এক্স স্কোয়ারের সহগ 0, এটা হচ্ছে -1। তো এইখান থেকে এটা বিয়োগ দাও, 0 - -1, মাইনাসে +1 হয়ে যাবে না, এতটুকু তো বুঝোই, মাইনাসে +1 হবে। এরপরে কি এইখান থেকে এটা বিয়োগ দেবে, -3 থেকে 0 বিয়োগ দিলে -3 হবে।
আর 1 থেকে -3 বিয়োগ গেলে -2 হবে। এখন দেখো এইটাকে তোমাদের বইয়ে এইভাবে ফাইনালি তোমাদের অ্যান্সারটা লেখা। তার মানে আমরা ফাইনালি কি লিখতে পারি দেখো তো, ফাইনালি আমরা এটা লিখতে পারি যে এটা যে p of x প্লাস q of x, দেখো এইভাবে লিখতে পারি। x কিউব আসবে, x কিউবের সহগটা কত হবে 3, তাহলে 3x কিউব। x স্কয়ারের সহগটা কত আসবে -1, তাহলে -1 x স্কয়ার। x এর সহগটা কত আসবে -3, তাহলে -3x। ধ্রুবপদ কত আসবে 4 +4। বুঝে গেছে? এখন বলো তাহলে বিয়োগটা কিভাবে হবে, -x কিউব প্লাস x স্কয়ার -3x -2। এইটা আমার কাছে মনে হচ্ছে বেশি কঠিন হয়ে গেছে। তোমাদের জন্য দেখা একটু সহজ হবে যদি আমি বলি এটা তাহলে কিভাবে করা যায়, x কিউব -3x + 1 x কিউব -x স্কয়ার + 3। তো দেখো এইটা হচ্ছে ছিল না তোমাদের, এটা জাস্ট কি যোগ করতে হবে, এভাবে লিখবা p of x plus q of x। তুমি জাস্ট একটু উঠাও, x কিউব -3x plus 1 plus 2x কিউব minus x স্কয়ার plus 3। দেখো x কিউব, তাই না? এখানে x কিউব আছে একটা আর এখানে x কিউব আছে কয়টা, দুইটা, তাহলে টোটাল কয়টা হবে 3টা x কিউব। আবার x আছে দেখো এখানে -3 আর এখানে কত বলো তো -1, তার মানে x স্কয়ার। এখানে x স্কয়ার নাই, ওইখানে x স্কয়ার আছে, এখানে 0টা আর এখানে আছে কয়টা -1টা, তাহলে কত আসবে x স্কয়ারই আসবে না? আবার দেখো এই 3x, এখানে -3x, ওইখানে আবার নাই, তার মানে এটাই থাকবে তো -3x। আর এটা কত আসবে দেখো তো 4। আর যদি বিয়োগ হইতো যে p of x minus q of x, দেখো ব্র্যাকেট দেব না, ডাইরেক্ট লিখব x কিউব -3x + 1 minus q of x, তাই না? এই দেখো -2x কিউব মাইনাস প্লাস x স্কয়ার প্লাস -3। তো এখন দেখো x কিউব কয়টা, এখানে একটা আর এখানে -2টা, তাহলে দেখো কি আসবে দেখো তো -x কিউব আসবে না, -x কিউব আসবে। আবার দেখো এখানে -3x, এখানে আর কোথাও 3x আসছে নাই, তাহলে এই হচ্ছে -3x। আবার দেখো x স্কয়ার আর কোথাও আসছে, কোথাও আসে নাই, তাহলে শুধু একটাই আসবে x স্কয়ার। তাহলে দেখো তুমি x কিউব লিখে ফেলছো, x লিখে ফেলছো, x স্কয়ারের হিসাব করে ফেলছো। এই -1 আর -3, সরি +1 আর -3 মিলে কত হবে বলো তো, -2 হবে। খেয়াল করে দেখবা এগুলাই তোমার অ্যান্সার আসছিল। বুঝা গেছে? এরপর তুমি একটু যে সাজায় লিখবা, আগে x কিউব, এরপর x স্কয়ার, পরে x। আমরা তো জানি উপর থেকে নিচের দিকে আসে ঘাতগুলো, তাই না? সবার আগে বড় ঘাত, এরপর আস্তে আস্তে ছোট ঘাতগুলোর দিকে আগায়। তার মানে সাজায় লিখলে এটা কি হবে বলো তো, -x কিউব প্লাস x স্কয়ার -3x -2। এইভাবে করাটাই আমার মনে হয় বেশি ভালো, শর্টকাট টাইমের মধ্যে হয়ে যাবে। তো চলো এখন আমরা দেখবো হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের 98 বইয়ের একক কাজ। এখানে গুণ করার কথা বলা হচ্ছিল, মানে তোমাদের বইয়ে গুণ করা শিখাচ্ছিল যে কিভাবে গুণ করতে হয়। তো আমি ভাবলাম যে এটা তোমাদের এমনি দেখাই দিই, ডাইরেক্ট কাজ থেকে শুরু করবো। কিরকম, যে এখানে কি আর এক্সট্রা নিচ্ছি না। তো দেখো এই 1 নাম্বারটা, তাই না, কি করতে হবে, গুণ করতে হবে। এগুলো দেখো বাচ্চাদের জিনিস, তোমরা এগুলো পারো। এইটাকে এটা দ্বারা গুণ করতে হবে, এটা একটা বহুপদী, এটা আরেকটা বহুপদী, এই দুইটা বহুপদীর গুণ হচ্ছে। গুণ কি তোমরা এইভাবে লেখো না? এখন বলো এই গুণ কিভাবে গুণ হবে, গুণ করা খুব কঠিন না, একদমই সহজ। এটার সাথে আমরা কি করি, তোমরা বাচ্চাকালে গুণ করা শিখছো না, এইটাকে ধরে সবার সাথে গুণ করবা, এরপর প্লাস এইটাকে ধরে সবার সাথে গুণ করবা, ওইটাই নরমাল গুণ যেভাবে করে। এই 2x যদি 3x এর সাথে গুণ হয়, তাহলে দেখো তো এটা এটার সাথে গুণ হবে, এটা এটার সাথে গুণ হবে। তো দেখো 2x যদি 3x এর সাথে গুণ হয়, 3 দুগুণ 6, আর x আর x গুণ হয় কত হবে, x স্কয়ার হবে। 2x এখন যদি 2 এর সাথে গুণ হয়, 2 দুগুণ কত 4,
এক্স আর এর গুণফল কত হবে, এক্স ওয়াই এর গুণফল এক্স ওয়াই। এরপর 3y আবার সবার সাথে গুণ হবে, এখানে চিহ্ন যা হবে সেটা 3y যদি গুণ হয় 3 3 9 9xy, 3y যদি এটার সাথে গুণ হয় 3 2 6 y গুণ হয় y স্কয়ার। এটাই বুঝতে পারছো? এসব বীজগণিত তোমরা শিখে আসছো 6 7 8 এর পর থেকে, তোমরা কি 6 এর পর থেকে মনে হয় শিখে আসছো তাই না, ওইগুলাই। তাহলে বলো এটা কিভাবে, এটাকে কিভাবে গুণ করতে হবে, এটা তোমাদের SW কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু আমি বলবো না। তো তোমাদের যোগ বিয়োগ গেল, গুণ গেল, এখন দেখো আমরা ভাগ শিখবো। এটা সব থেকে ইম্পর্টেন্ট, ভাগটাই ইম্পর্টেন্ট। ভাগটা নিয়ে অনেকেই কনফিউশনে ভুগবো যে ভাগ কিভাবে করতে হয়। দেখো এত কমপ্লিকেটেড কিছু না। আমরা আগে একটু যে দীর্ঘ ভাগ পদ্ধতিটা দেখি। তোমরা ছোটকালে যেভাবে ভাগ করা শিখছো, যে 12কে 5 দিয়ে ভাগ, 12কে 5 দিয়ে ভাগ বলতে আমরা কি বুঝি, 12 ডিভাইডেড বাই 5, এটা কত, এটা আমরা কিভাবে বের করি, এই যে 5 12 দিয়ে ভাগ করব তাই না, 5কে মানে 12কে 5 দিয়ে ভাগ করব, সরি 12কে 5 দিয়ে ভাগ করব। তাহলে আমরা কিভাবে করতাম দেখো তো, 5 দুগুণ 10, এখানে কত আসে 2। তো আমাদের এটাকে আমরা বলি ভাগফল, এটাকে আমরা কি বলি বলতো, ভাগশেষ, তাই না। এই 12কে আমরা কি বলি বলতো, ভাজ্য, আর 5কে হচ্ছে ভাজক বলি। এগুলো একটু লিখে রেখে দিই। যে ভাগ হবে সে হচ্ছে ভাজ্য, যেমন 12 ভাগ হচ্ছে, এর জন্য এটা কি ভাজ্য। কাকে দিয়ে ভাগ করতেছো, 5 দিয়ে ভাগ করতেছো, এটাকে আমরা বলি লাস্টে ক লাগাই দিই, ভাজক। ভাজ্য ভাজক মনে রেখো, ছোটকালে শিখাচ্ছ না, একদম ক্লাস 4 এ থাকতে মনে হয় এগুলো শিখা হয়, 3 4 এ থাকতে। যে ভাগ হচ্ছে সে ভাজ্য, যাকে দিয়ে ভাগ হচ্ছে সে ভাজক। এইখানে এই 2, এই 2টা হচ্ছে আমাদের ভাগফল, আর এই 5 আরেকটা নিচের 2, এটা আমাদের ভাগশেষ, তাই না। আমাদের ভাগশেষটা যদি এই ভাজকের থেকে বড় হইতো তাহলে আবার ভাগ করতাম, মানে আরো ভাগফলটা আগাইতো। বাট এখানে আমাদের যেহেতু ভাগশেষটা ছোট চলে আসছে ভাজকের চেয়ে, এরপর আমরা কিন্তু আর আগাই না। এই প্রসেসটা দেখছো না, এখন খেয়াল করো, ডাইরেক্ট অঙ্কে যাব। এই যে তোমাদের বইয়ে দেখবা যে এরকম উদাহরণ দেওয়া 98 নম্বর পেজে, যে এই দেখো এভাবে ভাগ করা আছে। এখন অনেকেই তোমরা কনফিউজ হতে পারো এই ভাগটা কিভাবে করতে, কিভাবে করতে হবে। নরমাল সংখ্যাগুলো তো পারা যায়, সংখ্যার ভাগ তো করতে পারো, বাট এগুলো তো হচ্ছে বহুপদী রাশি, যেমন এটা একটা বহুপদী রাশি, এটা একটা বহুপদী রাশি, এটাকে এটা দিয়ে ভাগ করা হচ্ছে, তাই না। তাহলে কিভাবে করতে হবে, তো দেখো এটা আমি তোমাদের একটু হাতে কলমে শিখাই, ঠিক আছে। আচ্ছা, তো এই উদাহরণটা আমি তোমাদের একটু হাতে কলমে যদি করাই দিই, তোমরা একটা জিনিস খেয়াল করো, যে আমরা 12কে 5 দিয়ে যখন ভাগ করি, তাই না, নর্মালি আমরা কি হয়, এরকম একটা বড় সংখ্যাকে একটা ছোট সংখ্যা দিয়ে ভাগ করে থাকি নর্মালি, সাধারণত উল্টাটাও হয়, 5/12 হয়ে থাকে। বাট নর্মালি আমরা যখন 12 আর 5 যখন এরকম ভাগ দিই, তো 12কে তো আমরা বলি ভাজ্য, আর 5কে বলি হচ্ছে ভাজক। তো আমাদের নর্মালি কি হয় বলতো, এই ভাজ্যটা ভাজকের থেকে বড় আসে, তাই না, 12 5-এর থেকে কি হয়, বড়ই তো আসে, তাই না, ভাজ্য ভাজকের থেকে বড় আসে। তো এখানে হচ্ছে এই যে এটা খেয়াল করো, এটা কি, এটা আমরা ভাজ্য, তাই না, এটা আমাদের ভাজ্য। এই x - 1 দিয়ে আমরা কি করতেছি বলতো, ভাগ দিচ্ছি, তার মানে এটা আমাদের ভাজক। তো এইখানে কি হয় জানো, এখানে আমাদের এই ভাজ্যের মাত্রাটা বেশি আসে। যেমন এটা দেখো তো কয় মাত্রার, x এর পাওয়ার কত 2, সর্বোচ্চ 2 পাওয়ার। তার মানে এই বহুপদীটার দেখো মাত্রা হচ্ছে 2, আর আমাদের যে ভাজক এর মাত্রাটা কত, আমাদের এটার মাত্রা কিন্তু 1, বুঝে গেছে, ওইটার মাত্রা 2 আর এটার মাত্রা কিন্তু 1। তো ওইখানে যেমন আমাদের ভাজ্যটা বড় আসে, এখানে আমাদের মাত্রাটা বড় আসবে ভাজ্যের। তো এই ক্ষেত্রে আমরা কি করব জানো, এই ক্ষেত্রে সিম্পল আমরা একটা কাজ করব, আমরা এই ভাজ্যের মাত্রাতে যাওয়ার চেষ্টা করব। ভাজক এখানে খেয়াল করো, ভাজক এখানে আছে x - 1, এক মাত্রার, এই আমরা 2 মাত্রা যাওয়ার চেষ্টা করব। শুধু এটাই না, একই সাথে আমরা সহগটাকেও সমান করব। আচ্ছা, আজানের পর আমি শুরু করতেছি। তো যেটা বলতে চাচ্ছিলাম, যে আমাদের যে ভাজক, এই ভাজককে আমরা এমন কিছু গুণ করব যেন আমরা ওই মাত্রাতে চলে যেতে পারি, ভাজ্যের মাত্রাতে। ভাজ্যের মাত্রা 2, তার মানে আমরা বুঝতে পারতেছি, আমরা যদি x গুণ করে দিই, x যদি গুণ করে দিই, তাহলে x গুণ করলে হয়ে যাবে কি, দেখো তো x² - x। বাট শুধু এটা না, এখানে সব থেকে যে বড় মাত্রা, যেমন x², তাই না, 2 মাত্রার এখানে সহগটা কত 4, আমাদের ওই সহগটাও আনতে হবে। বাট এখানে শুধু x গুণ করলে তো x² - 4, আমরা যদি x গুণ না করে x গুণ করব, ঠিক আছে,
মাত্রা সেম করার জন্য, সহগটাকে সেম করার জন্য আমরা একটু যদি 4 দিয়ে গুণ করে দিই, তাহলে দেখো তো এটা কি হয়ে যাবে, 4x², 4x যদি গুণ হয়ে যায় এটা -4x, তা দেখো যে 4x² চলে আসবে। এইটা আনার জন্য এখন আমরা কি করব, আমরা এর জন্য এখন আমরা কি দিয়ে গুণ করছি দেখো তো 4x, এই জন্য হচ্ছে যে 4x দিয়ে গুণ করলাম। তা দেখো 4x যদি এখানে গুণ হয় তাহলে দেখো কি হবে, এটা আসবে না 4x² - 4, 4x² - 4। এখন তোমরা তো জানো এখানে এখন বিয়োগ হবে, উপরের সাথে এখানে সরি 4x বিয়োগ হবে, তাই না? এই বিয়োগে এখন যদি আমরা বিয়োগটা করি, এই 4x² তো কাট, আর 4 এটা দেখো এটা তো প্লাস হয়ে যাবে, এটা তো এমনি মাইনাস। তো এখানে আসে কি দেখো তো 4x - 4। এখন দেখো তোমার কাছে আছে x - 1, দেখো তো তোমার মাত্রা কি সেম না, এখানেও এক মাত্রার আর এখানে এক মাত্রার। তোমার এখন কোনো টেনশন নাই, তুমি জাস্ট এখন সহগ মিলাবা। এখানে এক মাত্রা মানে x সর্বাধিক মাত্রা যে তার সহগ 1, আর এখানে যে সর্বাধিক মাত্রা x তার সহগ হচ্ছে 4। তার মানে আমি যদি 4 দিয়ে গুণ করে দিই এটাকে, তাহলে কত দিয়ে গুণ করবো, +4, +4 দিয়ে গুণ করলে এখানে দেখো গুণ করলে 4x - 1 গুণ হয়ে কত হবে, 4x - 4, 4x - 4, দেখো 0 শেষ, কোনো ভাগশেষ আসে নাই। এই দেখো ভাগফল কত আসছে, 4x + 4। তুমি খেয়াল করে দেখো আমাদের রেজাল্ট গুলাতে কি হয়, ধরো কথা 42/6, নরমালি কি হয় 7 6 42, এই 7 আর 6 এর গুণফল কি হয় আবার এই 42 হয় না? তুমি খেয়াল করে দেখো এই 4x + 2, সরি কি বলতেছি উল্টাপাল্টা, 4x + 4 এটার সাথে তুমি এই জিনিসটাকে আবার গুণ করে দেখো, দেখবে এটাই পাবা, যদি ভাগশেষ শূন্য হয় আর কি, তাই না? এটা গুণ করে দেখবে এটাই চলে আসবে। এই ভাগ করার প্রসেসটা বুঝছো কিনা, বুঝলে আমি দ্বিতীয় উদাহরণটা শুরু করি। তো উদাহরণ 2 এ দেখো এটা যত মাত্রার এটাও কি তত মাত্রা, এটা 2 এটাও 2, এটা হলে আমি তো বলছি তখন তোমাদের টেনশন নাই, খালি সহগটাকে ব্যালেন্স করো। এখানে তোমার যে 2 মাত্রার মানে সর্বাধিক মাত্রা যেটা 2, এখানেও সর্বাধিক মাত্রা 2, এখানে তোমার এই মাত্রার সহগ কত, জাস্ট 2, আর এখানে সহগ কত 4। তার মানে আমি বুঝতেছি যে এই যে 2x² - 1, এখানে এই 4 আনার জন্য আমাকে কি করতে হবে, জাস্ট 2 দিয়ে গুণ করতে হবে আর কিছু না। 2 দিয়ে যদি আমি গুণ করে দিই, 2 দিয়ে দেখো গুণ করলে কত আসে দেখো তো, 2 × 2 = 4, 4x², আর এখানে কত আসে দেখো তো -2। তার মানে এখন দেখো এখানে কত আসে, আমি যদি বিয়োগ করে দিই, বিয়োগ করলে এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, এটা কাটাকাটি যায়, এখানে কত আসবে 3। আর তো আগানো যাবে না, কি হইলো, হ্যাঁ আর তো আগানো যাবে না, কারণটা কি, এখন দেখো তোমার এটা কত মাত্রা, 2 মাত্রার, আর এটা কত মাত্রা, 0 মাত্রার, তাই না? এক মাত্রারও না, এক মাত্রা হলে তো এক্স হইতো, যদি এক মাত্রা আসতো আমরা আর আগাইতাম না। কেন, এই যে এটা, এই যে যদি 5 থেকে 5-এর থেকে কি 2 না, ভাগশেষ যদি ভাজকের থেকেও কম চলে আসে, ভাগশেষ ভাজকের থেকেও কম চলে আসলে আমরা আগাই না, ওইটাকে ভাগশেষে রেখে দিই। ঠিক একইভাবে আমার মাত্রা যদি যেটা দিয়ে আমরা হিসাব করতেছি, ভাগ করতেছি, আমার যদি এই ভাগশেষটা যদি তার থেকে কম মাত্রা চলে আসে, সমমাত্রাও না তার থেকে কম মাত্রায় চলে আসছে, তাহলে আর আমরা আর আগাবো না, ওইখানেই শেষ। তো এখানে হচ্ছে এটা ভাজক, এটা ভাজ্য, এটা ভাগফল, এটা ভাগশেষ। এই ছিল হচ্ছে গুণ করার প্রসেসটা। আই হোপ তোমরা এটা বুঝতে পারছো। তো চলো এখন আমরা তোমাদের পাঠ্য বইয়ের 58 পৃষ্ঠা হচ্ছে একক কাজ দেখি। এখানে তোমাদেরকে 2টা অঙ্ক দেওয়া, 2টা অঙ্ক দিয়ে কি বলা হচ্ছে, এই বহুপদীকে এই বহুপদী দ্বারা ভাগ করতে হবে। 2 নম্বর অঙ্ক হচ্ছে এই বহুপদীকে এটা দ্বারা ভাগ করতে হবে। তো চলো আমরা যদি করি ভাগ, 1 নম্বরটা কি বলা হচ্ছে দেখো, তো এইটাকে এটা দ্বারা ভাগ, তার মানে x² - 2 x⁴ - 3x² + 5, এমন এটা কত মাত্রার 2, এটা কত মাত্রার 4, তাহলে আমরা এই যে ভাগ করব কিভাবে, এটা যে তোমার x² - 2 কিভাবে আমরা এই মাত্রাতে যেতে পারি 4 মাত্রাতে, জাস্ট আমি বুঝতে পারতেছি, আমি যদি আরেকটা x² গুণ করে দিই তাহলে তো এটা x⁴ হয়ে যাবে আর -2x² হয়ে যাবে। আবার দেখো এখানে x⁴ আর এখানে x⁴ সহগ কি সেম না, তাহলে সহগেরও ব্যালেন্স করে নিয়ে টেনশন করতে হবে না। তার মানে আমি জাস্ট কি গুণ করব বলো তো, x² গুণ করব, তাই না? x² গুণ করলে এটা কি হয়ে যাবে দেখো তো, x⁴ - 2x²। বুঝা গেছে? আচ্ছা তাহলে এখন দেখো এরপর আমাদের বিয়োগ করতে হবে। চলো বিয়োগ করি, x⁴ এটা তো কাটাকাটি যাবে, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে।
তো এখান থেকে আমি পাবো কি মাইনাস এক্স স্কোয়ার, আর ওইখান থেকে তো কিছু না, এখানে জাস্ট 5 আসবে, তাই না? এখানে তো কিছু নাই, বিয়োগ যদি হইতো 0, 5 থেকে 0 গেলে তো 5ই আসবে, এরকম। আচ্ছা এখন দেখো এটা যত মাত্রার আর এটাও কিন্তু কি বলতো ঠিক তত মাত্রাই। তো মাত্রা যেহেতু সেম, তাহলে এখন আমাদের জাস্ট হরটা মিলাইতে হবে। এখানে এক্স স্কোয়ারের সাথে 1 আর এখানে এক্স স্কোয়ারের সাথে -1, কত গুণ করলে এখানে -1 আসবে? বুঝতে পারতেছো যে এখানে কি দেখো তো, এক্স স্কোয়ার -2, এই সহগটাতে মাইনাস আনতে হবে, যেন -1 গুণ করতে হবে না, তাহলেই তো হয়ে যাবে -x2 + 2। তাহলে আমরা এখানে -1 গুণ করব, -1 গুণ করলে এটা হয়ে যাবে, এটা -x² + 2। এরপর কি বিয়োগ হবে, বিয়োগে যে চিহ্ন এটা কি চেঞ্জ হয়ে যাবে মাইনাস, এটা তো প্লাস, কাটাকাটি, কাটাকাটির পরে 5 থেকে 2 যদি বিয়োগ যায় এখানে থাকবে হচ্ছে 3। এখানে তো আর আগানোর দরকার নাই, কারণ এটা কোনো শূন্য মাত্রা, আর এটা তো 2 মাত্রার, মানে মাত্রা কম হয়ে গেছে। তাহলে এটাই আমাদের অ্যান্সার। তাহলে হচ্ছে আমরা ভাগ করলাম, ভাগ করে এটা ভাগফল, এটা ভাগশেষ। বুঝা গেছে? বুঝা গেলে এখন চলো 2 নাম্বারটা করে ফেলি তাড়াতাড়ি, যে এইটাকে x-1 দ্বারা ভাগ। তাহলে x-1, তাহলে x³ + 5x - 6। তাহলে বুঝতেছো এখানে আমি যদি x² দিয়ে গুণ করি তাহলেই হয়ে যাবে, কারণ এটা অলরেডি একমাত্রার, x এর পাওয়ার 1, ত্রিমাত্রাতে যেতে হবে, তার মানে x² দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো x² দিয়ে গুণ করলাম, তাহলে এটা হচ্ছে x, এখানে দেখো যে x-1 কে আমি কি করলাম, x² দিয়ে গুণ করলাম, এই যে এটা দিয়ে গুণ করলাম। তাহলে দেখো কি কি পাবা, x³ পাবা -x² পাবা। তো দেখো x³ পাবা -x² পাবা, ঠিক আছে? এরপর কি হবে, তোমার বিয়োগ হবে, বিয়োগে এই যে এটা প্লাস হয়ে যাবে, এটা তো মাইনাস হয়ে যাবে, এটা কাটাকাটি যাবে, 5x আর x², তার মানে আগে যদি x² কে লিখি x² + 5x, আর উপর থেকে এখানে আসতেছে -6। এটা দেখো এক মাত্রা আর এটা 2 মাত্রার, তাই না? তার মানে এখনো বুঝো আমার এক মাত্রা থেকে আমি 2 মাত্রায় যেতে চাচ্ছি, তাহলে x² জাস্ট একটা x গুণ করলেই হয়ে যাবে। তাহলে এখানে x² আর -x, আর দেখো সহগ এখনো x দিয়ে গুণ করলে আমার x² চলে আসে, মানে সহগ ব্যালেন্স হয়ে যাচ্ছে, কোনো ধ্রুবক গুণ করতে হবে না, 4, 2 এগুলো গুণ করতে হচ্ছে না। তাহলে জাস্ট কি করব, x গুণ করব আবার, তাই না? +x, এটা গুণ করলাম, এর জন্য লিখলাম +x। এইটা যদি এটার সাথে গুণ হয়, এটা এটার সাথে গুণ হয়ে কি পাবো, x² - x, x² - x। এরপর কি হয় বলতো, ভাগের নিয়মে আমাদের এখানে বিয়োগ হয়, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, x² কাটা, 5x আর এটা +x মিলে হয়ে যাবে 6x, আর এই হয়ে যাবে -6। তো এখন দেখো এটা তো সমমাত্রার, এটাও একমাত্রা, এটা একমাত্রা, জাস্ট সহগটা মিলাইতে হবে, এখানে x আর এখানে 6x, মানে 6 দিয়ে গুণ করতে হবে। 6 দিয়ে দেখো গুণ করব, 6 দিয়ে কাকে গুণ করব, এই যে x-1 কে, তাহলে 6x - 6, তাহলে এটা লিখে দাও 6x - 6। দেখো এটা প্লাস, এটা -0, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আই হোপ তোমরা এই জিনিসটা বুঝতে পারছো, সহজ আছে। কয়েকবার প্র্যাকটিস করবে, বইয়ের অঙ্কগুলো প্র্যাকটিস করো, কয়েকবার প্র্যাকটিস করলে দেখবা তোমরা পারতেছো, অনেক সহজ, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা দেখবো হচ্ছে ভাগ করার সাধারণ বৈশিষ্ট্য কিরকম। যে দেখো এই যে 12, এই যে 5 দিয়ে ভাগ হচ্ছিল, তো আমরা লিখি হচ্ছে 5 × 10, এ হচ্ছে 2, তাই না? তো এখানে তো আমরা আর আগাচ্ছি না। তো এখন দেখো বহুপদীর ক্ষেত্রে যখন আমরা বহুপদী রাশি দিয়ে যখন ভাগ দিচ্ছিলাম, তো ফার্স্টে x² - 2, এটা দেখো আমাদের ভাগফল, এ হচ্ছে ভাগশেষ, তাই তো? আরেকবার একটু দেখো উদাহরণগুলোতে, এই যে এটাতে দেখো উদাহরণ 1 বইয়ের, যেটা এই x-1, ফার্স্ট আমরা দেখো হচ্ছে 4x দিয়ে আমরা কি করলাম, গুণ করলাম এটাকে, দেন আমরা এটা পাচ্ছি। এরপর আমরা কি পাচ্ছিলাম, দেখো তো একটা ভাগশেষ পাচ্ছিলাম, পরে আবার এই 4 দিয়ে গুণ করে আমরা আবার আগাচ্ছি। তার মানে এটা একটু খেয়াল করো, তার মানে আমাদের কাছে যদি কোনো একটা বহুপদী রাশি দেওয়া থাকে, যে p of x, এটাকে হচ্ছে আমরা এই বহুপদী রাশি দিয়ে ভাগ দিচ্ছি, এই বহুপদী রাশি দিয়ে ভাগ দিচ্ছি, তাহলে এইটা দেখো, এটা তো 12/5 না হয়, এটা যদি 6 হইতো, এটা যদি 6 হইতো, তাহলে দেখো তো এখানে কি থাকে, এখানে হচ্ছে আমরা লিখতাম যে 6, 6 × 2 = 12, এখানে কোনো ভাগশেষ থাকতেছে না। তো আমরা ডাইরেক্ট কি পাবো, যে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা এটাকে এখন তাহলে এইভাবে লেখা যায়। দেখো এটা কি, এই দুইটা কি এখনো 5 দেখতো, এই যে এখানে যে 2 ভাগশেষ আসছে,
এই ভাগশেষ যে 2 আসলো, এই 2টাকে কি এখনো 5 দিয়ে ভাগ হইতে পারে, এরকমটাই তো বুঝাচ্ছি। বা 2 যেহেতু 5 এর থেকে ছোট, আমরা তাই আর আগাচ্ছি না। 2 যেহেতু 5 এর থেকে ছোট, তাই আমরা আর আগাচ্ছি না। এখানে যেমন আমাদের কোনো ভাগশেষ আসে নাই, তার মানে আমাদের কিন্তু এখানে ভাগফলের পরে আবার কি এক্সট্রা ভাগশেষ থাকতেছেই। এই ভাগশেষটা যে 2 আবার 5 দিয়ে ভাগ হইতেই পারে, 2 আবার কাকে দিয়ে ভাগ হইতে পারে, 5 দিয়ে ভাগ হইতেই পারে। তো পলিনোমিয়ালের ক্ষেত্রে, মানে বহুপদীর ক্ষেত্রে, আমরা যদি এরকম ভাগ দেই, কোন একটা বহুপদীকে আর একটা বহুপদী দিয়ে যদি ভাগ দেই, তার মানে আমরা আর একটা বহুপদী পাবোই, সাথে একটা ভাগশেষ পাইতেই পারি। সাথে একটা কি পাইতে পারি? ভাগশেষ। তো ধরলাম ভাগশেষ হচ্ছে আমাদের আর অফ এক্স। এটা কি? আর অফ এক্স। তো ওই আর অফ এক্স কি যাবে দেখো তো, এই যে ভাগশেষ যে 2, এই 2 আবার কি 5 দিয়ে ভাগ যায় না? মানে যেটা দিয়ে ভাগ যাচ্ছিল, আমাদের ভাগ যাচ্ছে কি দিয়ে? ডিএক্স দিয়ে। তো এই ভাগশেষ আবার কি দেখো তো, ডি অফ এক্স দিয়ে ভাগ যেতেই পারে, তাই না? এখানে যদি পরিচয়টা দিই, পি অফ এক্স এটা কি? এটা হচ্ছে ভাজ্য। এটা কি বলতো? ভাজ্য। ডি অফ এক্স এটা কি বলতো? যাকে দিয়ে ভাগ করা হয়, ভাজক। তো আমরা ডিরেক্ট ভাগফল পাইতেই পারি, কিউ অফ এক্স এটা কি? আমাদের ভাগফল। আর ওই যে আর অফ এক্সটা হচ্ছে আমাদের ভাগশেষ। এটা আসতেও পারে, নাও পারে, আসতেও পারে, নাও পারে। বাট আসলে হচ্ছে আবার কি হয়, যে একটু যেমন 5 দিয়ে ভাগ হবে, অর্থাৎ যাকে দিয়ে ভাগ হচ্ছিল, আমাদের তো ভাজক হচ্ছে ডি অফ এক্স, তো এটা দিয়ে ভাগ হবে, তাই তো? তো কি সবগুলো লিখে ফেলছি? হ্যাঁ, সবগুলো পড়ছে কি লেখা শেষ। তো এইটা হচ্ছে আমাদের বহুপদী রাশির ক্ষেত্রে যে ভাগ করার নিয়মটা। বাট একটা জিনিস মাথায় রাখতে হবে, যে যাকে দিয়ে তুমি ভাগ করতেছো সেটা কখনো 0 হওয়া যাবে না। অর্থাৎ ডি অফ এক্স এটা কখনো 0 হওয়া যাবে না, কারণ কোনো সংখ্যাকে, যে কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে কি চলে আসবে? অসংজ্ঞায়িত চলে আসবে। ঠিক আছে? এখন এটা ধরো আমাদের 1 নং সমীকরণ। এটা কি দেখা যায়? হ্যাঁ, এটা 1 নং সমীকরণ। তো আমরা ধরো এই 1 নংকে কি করব এখন? ডি অফ এক্স দিয়ে যদি গুণ করে দিই, 1 ইন্টু ডি অফ এক্স। 1 নং সমীকরণকে আমি ডি অফ এক্স দিয়ে যদি গুণ করে দিই, তাহলে দেখো ডি অফ এক্স কি যাবে? কাটাকাটি যাবে। আচ্ছা, আমি যদি উঠাই, এই যে পি অফ এক্স এটাকে আমি একটা বহুপদী দিয়ে ভাগ দিচ্ছি, তাহলে আমি আর একটা বহুপদী পাবো, সেটা নাম দিলাম কিউ অফ এক্স। তো আমি একটা ভাগশেষও পেতে পারি, আর অফ এক্স। ওইটা আবার কি যাবে বলতো? আবার যাকে দিয়ে ভাগ দিচ্ছিলাম সেটা দিয়ে ভাগ হইতে থাকবে, এভাবে কন্টিনিউ হবে, কিছুটা এমন। তো আমরা কি করলাম? ডি অফ এক্স দিয়ে গুণ করলাম, তাই তো? গুণটা এখন করি, যে এই 1 নং, এটা হচ্ছে 1, এই 1 নংকে আমরা ডি অফ এক্স দিয়ে গুণ করব। গুণ করলে আমরা কি পাবো দেখো তো? পি অফ এক্স, ডি অফ এক্স আর ডি অফ এক্স কাটাকাটি যাবে। আচ্ছা, এখানে দেখো তো, কিউ অফ এক্স ইন্টু ডি অফ এক্স হবে। আবার এখানে দেখো তো, ডি অফ এক্সটা কাটাকাটি যে শুধু হবে কি? আর অফ এক্স হবে। এখন দেখো, পি অফ এক্স এর নাম আমরা কি লিখছি? পি অফ এক্স এর নাম হচ্ছে ভাজ্য। ওইটার নাম আমরা কি লিখছি? ভাজ্য। কিউ অফ এক্স এর নাম আমরা কি লিখলাম? কিউ অফ এক্স এর নাম হচ্ছে ভাগফল। ডি অফ এক্স এর নাম কি দেখো তো? ডি অফ এক্স এর নাম হচ্ছে ভাজক। আর এটা কি বলতো? ভাগশেষ। এটা কিন্তু তোমরা ছোটকালে বুঝে হোক না বুঝে হোক অনেকভাবে শিখে আসছো। ভাজ্য ইকুয়াল টু ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ, বলো ছোটকালে পড়ে আসছো না? এটা আমাদের ভাগ করার সাধারণ বৈশিষ্ট্য, যেটা আমাদের ইয়ার ক্ষেত্রেও খাটবে। কিসে? বহুপদীর ক্ষেত্রেও আমাদের এই কনসেপ্টটা খাটে। আচ্ছা, তো এখন আমরা তোমাদের পাঠ্য বইয়ে 99 পৃষ্ঠার হচ্ছে একক কাজ সমাধান করব। এখানে তোমাদের 2টা অঙ্ক দেওয়া, এই বহুপদীকে এই বহুপদী দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে সেটা বের করা, আর 2 নম্বরও সেম, যে এরকম থাকলে কি হবে, কিভাবে করতে হবে। তো তোমরা তো ভাগ করার সিস্টেমটা বুঝতে পারছো, আই হোপ। যদি বুঝতে পারো তাহলে তো এগুলা তোমরাই করতে পারবা। তো 1 নাম্বারটা সহজ, এটা তোমাদেরকে আমি এসডব্লিউ দিচ্ছি, ঠিক আছে? 1 নাম্বারটা এসডব্লিউ, যেটা এটা হচ্ছে এসডব্লিউ যাচ্ছে। 2 নাম্বারটা হচ্ছে আমি করে দিচ্ছি, ঠিক আছে? তো চলো, এখানে বলা হচ্ছে এইটাকে এটা দ্বারা ভাগ হবে, তাহলে x³ - x + 1 x পাওয়ার 5
প্লাস 5x কিউব মাইনাস 6x মাইনাস 2, তাই তো? এখানে কত মাত্রা 3 আর এটা কত মাত্রা 5, তাহলে আমাকে 2 মানে আরো নিয়ে আসতে হবে, অর্থাৎ এক্স স্কোয়ার দিয়ে গুণ করতে হবে এটাকে। এক্স স্কোয়ার দিয়ে কি করতে হবে বলতো, এই এক্স কিউব মাইনাস এক্স প্লাস 1 গুণ করতে হবে। তাহলে এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে, আর এমনিতেই তো তাহলে দেখো এটা কি হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার 5 হয়ে যাবে, সহগ সহগ মিলে যাবে, কোনো ধ্রুবক পদ গুণ করা লাগতেছে না। আচ্ছা এক্স পাওয়ার 5 হলো, এরপরটা কি হবে মাইনাস এক্স কিউব হবে, পরেরটা এক্স স্কোয়ার হবে প্লাস, তাহলে লিখে দাও, তাহলে এক্স টু দি পাওয়ার 5 মাইনাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা তো এইটুকু ঝামেলা শেষ, এতটুকু ঝামেলা শেষ। এখন বিয়োগ করে দেখো, তাহলে এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, তো 5 তো এক্স টু দি পাওয়ার 5টা কাটাকাটির জন্যই তো এত কাহিনী করলাম, এটা শেষ। আর এখানে 5 আর এখানে একটা, তার মানে একটা হয়ে যাবে 6x কিউব, আর এক্স স্কোয়ার এখানে আসবে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার, উপর থেকে আসবে হচ্ছে মাইনাস 6x মাইনাস 2, উপরে কোনো এক্স স্কোয়ার নাই তো তাই যোগ বিয়োগের হিসাবে আসে না, এখানে যা ছিল তাই বসে গেছে মাইনাস এক্স স্কোয়ার, উপর থেকে তারপর মাইনাস 6x আর মাইনাস 2 চলে আসলো। আচ্ছা তো এখন এটা কি সমমাত্রা না? সমমাত্রা যেহেতু, তার মানে আমি বুঝতেছি জাস্ট 6 গুণ করলেই হবে, এখানে জাস্ট 6 গুণ করব, তাই তো? 6x কিউব হবে মাইনাস 6x হবে, এরপর প্লাস 6 হবে, তো এটা লিখে দাও, 6x কিউব হবে মাইনাস 6x হবে প্লাস 6 হবে। কি করছো, প্লাস 6 গুণ করা, এইখানে আবার লিখবা, এখানে রেজাল্ট না লিখলে কিন্তু সমস্যা, এটা তো তোমার ভাগফল। হ্যাঁ তোমাদের অঙ্ক চাইছে ভাগশেষ, বাট এটা লিখতে হবে। সমমাত্রার পরে আমাদের কাহিনী শেষ তো, তাই না? আর কিছু না। তারপর এই হচ্ছে এটা মাইনাস, এই হচ্ছে এটা প্লাস, এটা মাইনাস, তো এক্স কিউব তো শেষ, এক্স স্কোয়ার বলতে গেলে উপর থেকে আসবে মাইনাস এক্স স্কোয়ার, নিচে আসবে প্লাস 6x, তাই না? ও 6x তো কাটাকাটি যায়, উপরে একটা মাইনাস 6x আর নিচে একটা প্লাস 6x, তার মানে এটা কাটাকাটি যায়, তাহলে লেখা লাগবে না তো, এটা হয়ে যায় মাইনাস 6x প্লাস 6x কাটাকাটি যায়, তাহলে এটা লাগতেছে না, তাই তো? এই যে এক্স কিউব কাটাকাটি গেল, এক্স আর এক্স কাটাকাটি গেল, তো উপর থেকে আসছে এক্স স্কোয়ার, নিচে এক্স স্কোয়ার নাই, তো উপরেটাই বসে গেছে, আর উপরে মাইনাস 2 আর এখানে মাইনাস 6, তার মানে এখানে কত আসবে দেখো তো, মাইনাস 8। তার মানে আমরা কি লিখতে পারি, যে সুতরাং ভাগশেষ মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 8, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আই হোপ তোমরা আজকের ক্লাসটা বুঝতে পারছো। এই ভাগ করাটা আমাদের নেক্সট ক্লাস খুবই খুবই ইম্পর্টেন্ট, ভাগশেষ উপপাদ্য আসবে, খুবই ইম্পর্টেন্ট। নেক্সট ক্লাস ভাগশেষ উপপাদ্য আমরা ওইগুলা শিখবো, তারপরে ক্লাসে আংশিক ভগ্নাংশটা শিখে নেব, ঠিক আছে? তো এই ক্লাসে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাও, যে দুই একটা ম্যাথ এসডব্লিউ দিলাম ওইগুলো একটু করে দেখাও, আর দেখা হবে নেক্সট ক্লাসে। সবাইকে আল্লাহ হাফেজ।